আমরা বের করে দেবো, আমরা বের হয়ে আসবো, কারণ এটা করছি আমরা, ইসলামী আন্দোলন করছে। যদি বের করি তো আমরা বের করে দেব, আমাদেরকে বের করবে কে? যদি বের যদি করি তো আমরা বের করবো, আমরা কাকে, আমরা কেন বের হয়ে আসবো? আমরা বের করে দেবো, তুমি নাই, তোমাকে রাখবো না। একজন বিএনপি নেতা আমাদের আমিরকে বলতেছে, আমিও পাশে ছিলাম, যে আসলে আপনাদের ইসলামী আন্দোলনের হাত পাকার জামাতের চেয়ে অনেক অনেক বেশি ভোট। একজন শীর্ষস্থানীয় বিএনপি নেতা বলতেছে, গ্রাম পর্যায়ে তো আমাদের প্রচুর ভোট, হয়তো ওইভাবে টাকা নাই বা ওই সংগঠন তাদের শিক্ষিত ছেলে পেলে ওই ধরনের বেশি কর্মী নেই, কিন্তু আমাদের ভোট কিন্তু বেশি, অনেক বেশি। বাংলাদেশের রাজনীতিতে একটা বড়সড় ঐক্যের কথা শোনা যাচ্ছিল, বিশেষ করে ইসলামী দলগুলোকে নিয়ে একটা শক্তিশালী জোট গঠনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু যেটাকে একটা মজবুত জোট ভাবা হচ্ছিল, সেটাই এখন ভাঙনের মুখে দাঁড়িয়ে আছে। জামায়াতে ইসলামী আর ইসলামী আন্দোলনের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে যে সংকট তৈরি হয়েছে, চলুন আজ তার গভীরে যাওয়া যাক। তো মূল প্রশ্নটা ঠিক এইখানেই, যে দুটো দল একসাথে জোট করার কথা বলছিল, তারাই এখন কেন একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে? একটা সম্ভাব্য মৈত্রী কিভাবে এমন একটা মুখোমুখি অবস্থানে চলে এলো? আসুন এই রহস্যটা একটু খতিয়ে দেখি। চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আমরা শুরু করব ঐক্যের প্রতিশ্রুতি দিয়ে, তারপর দেখব কিভাবে সিট ভাগাভাগির হিসাব নিকাশ একটা বড় দ্বন্দ্বে পরিণত হলো। এরপর শুনব দলগুলো দুই রকম কথাবার্তা, এবং সবশেষে জানব এই জোটের ভবিষ্যৎ এখন ঠিক কোথায় দাঁড়িয়ে। আচ্ছা, শুরুটা হয়েছিল কিন্তু বেশ বড় একটা লক্ষ্য নিয়ে। উদ্দেশ্য ছিল একটাই, ইসলামপন্থী যত ভোট আছে সবগুলোকে এক জায়গায় আনা। বেশ কয়েকটা ইসলামী দল মিলে একটা শক্তিশালী নির্বাচনী মোর্চা তৈরির উদ্যোগ নেয়, যাতে ভোটের মাঠে নিজেদের অবস্থান আরও পোক্ত করা যায়। তো গত মে মাস থেকে এই জোটের কথাবার্তা শুরু হয়। সেপ্টেম্বরে যখন জামায়াতে ইসলামী যোগ দিল, তখন মনে হচ্ছিল ব্যাপারটা বেশ গতি পাবে। ৮ই ডিসেম্বর আসন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়। কিন্তু দেখুন, ডিসেম্বরের ২৮ তারিখে এসেই খেলাটা ঘুরে গেল, যখন আরও কিছু নতুন দল এই প্রক্রিয়ায় যোগ দেয় আর ঐক্যটা উত্তেজনায় রূপ নেয়। আর এইখানেই, এই আসন ভাগাভাগির জটিল হিসেবেই কিন্তু সব গণ্ডগোল বেঁধে গেল। যেটা একটা সহযোগিতার সম্পর্ক হতে পারত, সেটা সংঘাতে পরিণত হলো। চলুন দেখি সংখ্যার এই খেলাটা কিভাবে মিত্রদেরকে একে অপরের প্রতিপক্ষ বানিয়ে দিল। সংকটের একেবারে গোড়ার কারণটা হলো সিটের সংখ্যা। জামায়াত যেখানে ইসলামী আন্দোলনকে দিতে চাইছে মাত্র ৩১টা আসন, সেখানে তাদের দাবি কত জানেন? কমপক্ষে ৭৫টা, আকাশ পাতাল তফাত। এই বিশাল ব্যবধানের কারণে সমঝোতাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মজার ব্যাপার হলো, জোটের আলোচনা তো চলছেই, কিন্তু ভেতরে ভেতরে দুই দলই কিন্তু নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছে। জামায়াত প্রার্থী দিয়েছে ২৭৬টা সিটে, আর ইসলামী আন্দোলন ২৬৮টায়। এই সংখ্যাটাই তো বলে দিচ্ছে পর্দার আড়ালে বিশ্বাসের ঘাটতিটা ঠিক কতটা গভীর। পরিস্থিতি আরও জটিল হল যখন এনসিপি, এবি পার্টির মতো আরও কিছু দল এই আলোচনার মধ্যে ঢুকে পড়ল। আর জামায়াত এদেরকে বেশ কিছু আসন ছেড়ে দিতে রাজি হওয়ায় ইসলামী আন্দোলন রীতিমতো ক্ষুব্ধ। তাদের মনে হতে শুরু করে যে জোটের অন্যতম প্রধান শক্তি হয়েও তাদের গুরুত্বটা যেন কমে যাচ্ছে। দেখুন, জামায়াত এনসিপিকে ৩০টা, এলডিপিকে ৭টা আর এবি পার্টিকে ৩টা আসন অফার করে। ইসলামী আন্দোলনের অভিযোগটা ঠিক এইখানেই, যে তাদের মতো একটা বড় দলকে রেখে নতুন দলগুলোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। এটা তাদের কাছে একরকম অপমানজনক মনে হয়েছে। আর এখন এই লড়াইটা শুধু সংখ্যার মধ্যে আটকে নেই, এটা এখন হয়ে গেছে একেবারে শীর্ষ নেতাদের ব্যক্তিগত সম্মান আর রাজনৈতিক টিকে থাকার লড়াই। যেমন ধরুন খুলনা ৫ আসন। এখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিপক্ষেই ইসলামী আন্দোলন তাদের প্রার্থী দাঁড় করিয়েছে। ভাবুন একবার, দলের ২ নম্বর নেতার বিরুদ্ধেই সরাসরি চ্যালেঞ্জ। এই একটা ঘটনাই সংকটটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছে। আবার উল্টো দিকেও একই ঘটনা। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে জামায়াত। কেউ কাউকে ১ ইঞ্চিও ছাড় দিতে রাজি না। শীর্ষ নেতাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়াটা জোটের ভবিষ্যৎ নিয়েই কিন্তু বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তবে এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, খেয়াল করুন। ইসলামী আন্দোলন কিন্তু জামায়াতের আমির আর নায়েবে আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি। তার মানে কি, একেবারে চূড়ান্ত লড়াইয়ের মধ্যেও কোথাও একটা সম্মানের জায়গা বা অলিখিত নিয়ম রাখার চেষ্টা এখনও চলছে। এই সংকটের আরেকটা ইন্টারেস্টিং দিক হল, দলগুলোর ভেতর থেকেই ২ রকম কথা শোনা যাচ্ছে। নেতারা ক্যামেরার সামনে যা বলছেন, ভেতরের খবর কিন্তু ঠিক তার উল্টো। যেমন ধরুন, ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম প্রকাশ্যে বলছেন, জোট ভেঙে যাওয়ার কোনো সংখ্যা নেই, আলোচনা ভালোভাবে এগোচ্ছে, শীঘ্রই সমাধান হয়ে যাবে। তার কথায় মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে।
কিন্তু অন্যদিকে নাম প্রকাশ না করে জামায়াতের একজন সিনিয়র নেতা যা বলছেন তা শুনলে মনে হবে জোট প্রায় ভেঙে গেছে। তিনি বলছেন, জোট হবে কিনা তা নিশ্চিত নয়, জোট ভাঙলে এর দায় আমাদের নয়, তাদের দাবি পূরণ করা অসম্ভব। এই দুই বক্তব্যে ভেতরের ফাটলটা একেবারে স্পষ্ট। ইসলামী আন্দোলনের ভেতরের খবর হল আসল সমস্যাটা ক্ষমতা নিয়ে। তাদের অভিযোগ, বিএনপি যেমন তার জোটের অন্য দলগুলোকে নিয়ন্ত্রণ করে, জামায়াতও ঠিক সেটাই করার চেষ্টা করছে। কিন্তু তাদের মতে জামায়াতের সে অবস্থানটা এখনও তৈরি হয়নি। তাহলে এখন প্রশ্ন হল, এই জোটের কি হবে? প্রার্থিতা প্রত্যাহারের ডেডলাইন তো প্রায় চলেই এলো, কিন্তু জোটের ভাগ্যটা এখনও যেন সুতোর ওপর ঝুলছে। মানে অবস্থাটা এখন এরকম, কোনো ফাইনাল ডিল হয়নি, বড় বড় নেতারা একে অপরের বিরুদ্ধে লড়ছেন, ভেতরে ভেতরে আলোচনা চলছে, আর আসল খেলাটা বোঝা যাবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে। সেদিনই পরিষ্কার হবে সব। আসলে এটা তো শুধু সিট নিয়ে ঝগড়া না, এটা হলো বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির মাঠে কে নেতা হবে, কার প্রভাব বেশি থাকবে, সেইটার লড়াই। এই জোটের ভাগ্যই হয়তো ঠিক করে দেবে এই ধারার রাজনীতির চালকের আসনে কে বসবে। ঐক্য নাকি বিভেদ? সময় ফুরিয়ে যাওয়ার আগে শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে তারা? উত্তরটা শায়দ সময়ই বলে দেবে।